একটা রাজনৈতিক ম্যান্ডেট মানে জনসমর্থন ঠিক কিভাবে তৈরি হয়? এটা কি শুধুই আবেগ দিয়ে হয়, নাকি এর পেছনে থাকে নিখুঁত কৌশল আর ডেটা? আজ আমরা ঠিক এই বিষয়টাই শূন্যভাবে দেখব বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রকে একটা কেস স্টাডি হিসেবে নিয়ে। চলুন এর গভীরে গিয়ে দেখি ঠিক কি ঘটছে সেখানে। তো প্রথমেই দেখে নেওয়া যাক বেহালা পূর্ব ঠিক কোথায়। এই যে দেখুন পশ্চিমবঙ্গের মানচিত্র, আর এইখানে রয়েছে বেহালা পূর্ব। কোনো জায়গার রাজনীতি বুঝতে গেলে তার ভূগোলটা বোঝা কিন্তু খুব জরুরি। তাই আমাদের আলোচনাটা এখান থেকেই শুরু করা যাক। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে, কিভাবে আজকের দিনে একটা নির্বাচনকে একেবারে গোড়া থেকে মানে গ্রাউন্ড আপ ডিজাইন করা হয়? এটা কিন্তু একটা বিরাট বড় প্রশ্ন। আর এই বিশ্লেষণটায় আমরা ধাপে ধাপে ঠিক এই রহস্যটাই সমাধান করার চেষ্টা করব। শুরুতেই আমাদের বুঝতে হবে বেহালা পূর্বের আসল ছবিটা কি, মানে ওখানকার মাটির বাস্তবটা। দেখুন, যে কোনো রাজনৈতিক স্ট্র্যাটেজি বানানোর আগে সেখানকার মানুষের রোজকার জীবন, তাদের কি কি সমস্যা, সেগুলো জানাটা সবথেকে জরুরি। তো কি কি সমস্যা সেখানকার মানুষের? দেখুন, বর্ষা এলেই জল জমে যাওয়া, রাস্তাঘাটের অবস্থা খারাপ, গর্তে ভরা, রেশনের চাল গম নিয়ে অনিয়ম, মন্দিরের জমি দখল হয়ে যাচ্ছে, ঠিকঠাক বাস অটো পাওয়া যায় না, তার উপর আবর্জনা, আর যখন তখন লোডশেডিং। এই যে ছোট ছোট রোজকার সমস্যাগুলো, এগুলোই কিন্তু ভোটের সময় মানুষের মনে সবচেয়ে বড় প্রভাব ফেলে। আচ্ছা, মানুষের সমস্যা তো বুঝলাম, এবার চলুন দেখি এই এলাকার রাজনৈতিক ছবিটা ঠিকভাবে বদলেছে। এখানে আমরা ডেটা দিয়ে দেখব, মানে সংখ্যা দিয়ে বোঝার চেষ্টা করব ভোটের অঙ্কটা ঠিক কিভাবে পাল্টে গেল। যদি আমরা ২০১৬ সালের দিকে তাকাই, কি দেখতে পাচ্ছি? তৃণমূলের ভোট ছিল প্রায় ৪৭%। কিন্তু মজার ব্যাপারটা হল একজন নির্দল প্রার্থী প্রায় ৩৫% ভোট পেয়েছিলেন। এটা কিন্তু একটা বড় সংকেত। এর মানে হল শাসক দলের ওপর একটা বড় অংশের মানুষের ভরসা ছিল না, তারা একটা বিকল্প খুঁজছিল। আর তখন বিজেপি, তারা ছিল মাত্র ১০-১১%। কিন্তু মাত্র ৫ বছরে, মানে ২০২১-এ এসে খেলাটা পুরো ঘুরে গেল। তৃণমূল নিজেদের ভোটটা ধরে রাখল, এমনকি একটু বাড়ালো, প্রায় ৫০%। আসল বদলটা হল অন্যদিকে। বিজেপির ভোট শেয়ারটা দেখুন, সরাসরি ১০-১১% থেকে লাফ দিয়ে ৩৩%। মানেটা কি? ২০১৬-র সেই নির্দল প্রার্থীকে যারা ভোট দিয়েছিল আর অন্যান্য বিরোধী ভোট, সবটা একজোট হয়ে বিজেপির দিকে চলে গেল। এই একটা সংখ্যাই কিন্তু পুরো গল্পটা বলে দিচ্ছে, +22.4%। ভাবুন একবার, মাত্র ৫ বছরে ২২% বেশি ভোটের সুইং বিজেপির দিকে। এই একটা ডেটাই বেহালা পূর্বের রাজনীতির পুরো সমীকরণটাই নতুন করে লিখে দিয়েছে। তো এই নতুন সমীকরণে একদিকে ক্ষমতাসীন দল আর অন্যদিকে প্রধান চ্যালেঞ্জার। চলুন এবার ডেটার উপর ভিত্তি করে এই দুই শিবিরের শক্তি আর দুর্বলতাগুলো একটু তলিয়ে দেখি। শাসক দলের বিধায়কের দিকে যদি তাকাই, ওনার সবচেয়ে বড় শক্তি হল উনি ইনকামেন্ট, আর ওনার দলের যে ওয়েলফেয়ার স্কিমগুলো আছে সেগুলোর মুখ উনি। কিন্তু দুর্বলতাও কম নয়, উনি প্রথমবার বিধায়ক হয়েছেন, ওনার ব্যক্তিগত ইমেজ নিয়ে কিছু প্রশ্ন আছে, আর উনি অনেকটাই পার্টির সংগঠনের উপর নির্ভরশীল। আর উল্টো দিকে চ্যালেঞ্জার বিজেপির হাতে কি আছে? তাদের সবচেয়ে বড় অ্যাসেট হল ২০২১-এ পাওয়া ওই ৩৩% ভোট। তাদের সাপোর্টের বেসটা মূলত মাহিষ্য, ওবিসি আর শহরের মধ্যবিত্ত ভোটাররা। আর সুযোগ হল শিক্ষক নিয়োগ দুর্নীতির মতো ইস্যুকে সামনে এনে তৃণমূলের ওপর ক্ষুব্ধ ভোটারদের নিজেদের দিকে নিয়ে আসা। দেখুন, গণতন্ত্রের মূল কথাই হল প্রত্যেকটা মানুষের সম্মান, আর তার জন্য দরকার একটা পরিণত আলোচনা, যেখানে ডেটা বা তথ্যের ওপর ভিত্তি করে কথা হবে, আর প্রত্যেকটা মতকে দায়িত্বের সঙ্গে শোনা হবে। তাহলে এই পরিস্থিতিতে একজন চ্যালেঞ্জারের স্ট্র্যাটেজিটা ঠিক কী হওয়া উচিত? এখানে একটা ৪ স্তরীয় কৌশলের কথা বলা হয়েছে। চলুন ৪টি প্রতীকের মাধ্যমে এটাকে খুব সহজে বুঝে নিই। প্রথমটা হল শিব, যিনি ধ্বংস করেন। এখানে ধ্বংস করতে হবে দুর্নীতির ধারণাকে, মানে ফোকাস থাকবে একটাই, শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির মতো ইস্যুগুলোকে তুলে ধরে মানুষের মনে যে ক্ষোভ আছে সেটাকে একটা রাজনৈতিক রূপ দেওয়া। দ্বিতীয় স্তম্ভ হল বিষ্ণু, যিনি পালন করেন। এখানে কাজটা হবে কেন্দ্রীয় সরকারের যে ভালো কাজগুলো, যেমন ধরুন বাড়ি, গ্যাস, জলের প্রকল্প, সেগুলোকে মানুষের সামনে তুলে ধরা, আর রাজ্যের কাজের সঙ্গে একটা তুলনা টেনে দেখানো যে আরও ভালো গভর্নেন্স সম্ভব। ৩ নম্বর স্তম্ভ ব্রহ্মা, যিনি সৃষ্টি করেন। এখানে কি সৃষ্টি করতে হবে? একটা মজবুত সাংগঠনিক নেটওয়ার্ক, মানে একেবারে বুথ লেভেলের কর্মীদের ডাটা দিয়ে তৈরি করা, যাতে তারা সুইং ভোটারদের, মানে যারা দোটানায় আছে, তাদের খুঁজে বের করে তাদের কাছে পৌঁছাতে পারে। আর সবশেষে
চতুর্থ স্তম্ভ দুর্গা, যিনি রক্ষা করেন। কাকে রক্ষা? মহিলাদের। এই কেন্দ্রে যেহেতু মহিলা ভোটারের সংখ্যা বেশি, তাই তাদের সুরক্ষা আর ক্ষমতায়নের বিষয়টাকে সামনে আনাটা খুব জরুরি। হিন্দু মহিলা এবং শরণার্থীদের সুরক্ষার প্রতিশ্রুতি দেওয়াটা এই কৌশলের একটা বড় অংশ। শুধু ভোটের স্ট্র্যাটেজি হলেই তো হবে না, জিতলে কি কাজ করা হবে তারও একটা পরিষ্কার ব্লুপ্রিন্ট থাকা দরকার। চলুন এবার দেখি কিভাবে ভোটের প্রতিশ্রুতিগুলোকে একটা সত্যিকারের কাজের প্ল্যানে বদলে ফেলা যায়। এই দেখুন, এটাই হলো সেই ব্লুপ্রিন্ট, একেবারে নির্দিষ্ট টার্গেট। যেমন 2026-এর মধ্যে জোকা মাঝেরহাট মেট্রো শেষ করা, নতুন ফ্লাইওভার বানানো, এলাকার জল জমার সমস্যা মেটাতে ড্রেনেজ সিস্টেম ঠিক করা, এগুলো সব মানুষের রোজকার জীবনের সমস্যার সমাধানের কথা বলছে। আর তার সাথে একটা স্কিল পার্ক বানিয়ে বছরে 1000টা চাকরি তৈরি করা বা পিএম আবাস যোজনার মতো প্রকল্পে 100% কভারেজ দেওয়া, এগুলো ভবিষ্যতের একটা ভিশন তৈরি করছে। তো এই পুরো ব্যাপারটাই হলো একটা ম্যান্ডেটকে ইঞ্জিনিয়ারিং করার মতো, মানে একটা জনমতকে ডিজাইন করা। শেষে আমরা দেখব এই পুরো স্ট্র্যাটেজিটাকে মাঠে ঘাটে কার্যকর করতে গেলে ঠিক কি কি করতে হবে। স্ট্র্যাটেজি আর অপারেশন, এই দুটোর মধ্যে তফাৎটা বুঝতে হবে। বড় স্ট্র্যাটেজিটা হলো যারা শাসক দলের ওপর ক্ষুব্ধ তাদের ভোট এক জায়গায় আনা, আর সেটা করার জন্য রোজকার অপারেশন বা কাজটা কি, প্রত্যেকটা বুথে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলা। এভাবেই একটা বড় ভাবনাকে ছোট ছোট প্রতিদিনের কাজে ভেঙে নিতে হয়। আমরা যখনই ভোটারদের ডেটা নিয়ে কাজ করি, একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে, প্রত্যেকটা ডেটা পয়েন্টের পেছনে কিন্তু একজন জলজান্ত মানুষ আছেন। তাই প্রাইভেসি বা গোপনীয়তা এবং কনসেন্ট বা সম্মতি, এই দুটো জিনিস শুধু আইনি ব্যাপার নয়, এটা আসলে ভোটারদের প্রতি সম্মান দেখানোর একটা উপায়। শেষ পর্যন্ত তাহলে একটা বড় প্রশ্ন থেকেই যাচ্ছে, ডেটার উপর ভিত্তি করে বানানো একটা ভালো গভর্নেন্সের ব্লুপ্রিন্ট, সেটা কি কোনো একটা দলের শক্ত ঘাঁটি বা দুর্গের ভিতকে সত্যি নাড়িয়ে দিতে পারে? উত্তরটা তো সময়ই দেবে, কিন্তু প্রশ্নটা আমাদের ভাবাবে, তাই না?